আজকে আমরা দশম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম তোমাদের যে গল্পটি রয়েছে জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা, এই গল্পটির বিষয়বস্তুর নামকরণ এবং গুরুত্বপূর্ণ 3 নম্বর আর 5 নম্বর মানের প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আমরা সম্পূর্ণ গল্পটিকে একবার রিডিং পড়ব, তারপর এই গল্পের বিষয়বস্তুর নামকরণ এবং গুরুত্বপূর্ণ 3 নম্বর আর 5 নম্বর মানের প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা বেশ কিছু 3 নম্বর আর 5 নম্বর মানের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি। সাধারণত এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়, এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না। সুতরাং এই প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ওকে? তাহলে কিন্তু এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। এবং গল্পটিকে তোমরা কয়েকবার কিন্তু খুব ভালোভাবে রিডিং পড়বে সম্পূর্ণ গল্পটিকে, তারপর প্রশ্নোত্তরগুলোকে তোমরা প্র্যাকটিস করো এবং এর বিষয়বস্তু নামকরণ এগুলো ভালোভাবে বুঝে নাও। তাহলে কিন্তু এই গল্প থেকে তোমাদের যে প্রশ্ন পরীক্ষা দিক তার উত্তর তোমরা খুব সহজেই লিখতে পারবে। তো চলো প্রথমে আমরা এই সম্পূর্ণ গল্পটিকে একবার রিডিং পড়ে নিই তোমাদের পাঠ্য বই থেকে, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে তোমাদের জ্ঞানচক্ষু গল্প আশাপূর্ণা দেবীর লেখা। তো প্রথমে দেখো কি রয়েছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তো এখানে দেখো যে লাইনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলোর তলায় কিন্তু আমরা আন্ডারলাইন করে রেখেছি, তোমরা বইতে কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো দাগিয়ে নেবে। এবং এই লাইনগুলোর উপর থেকে সাধারণত তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়। এই লাইনগুলো থেকে কী ধরনের প্রশ্ন হয় সেগুলো নিয়ে আমরা কিন্তু পরে আলোচনা করেছি প্রশ্নোত্তর পর্বে। সুতরাং সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো, তাহলে কিন্তু প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে তোমরা খুব ভালো একটা ধারণা এখান থেকে পেয়ে যাবে। তো প্রথমে বলা হচ্ছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এখানে মার্বেল বলতে কিন্তু বোঝানো হচ্ছে তপন আশ্চর্য হয়ে গেল আর কি কথাটা শুনে, ওকে? তো নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে বলতে দেদার ঘটাপটা বলতে এখানে ধুমধাম করে বিয়ে হয়ে গেল আর কি। তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসোর, ওকে? এটা মেসোর সম্পর্কে, তপনের মেসোর সম্পর্কে বলা হচ্ছে। এরপর দেখো, তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। তো তপনের মেসোমশাই কি, এটা কিন্তু শর্ট প্রশ্ন আসে আর কি। তো তপনের মেসোমশাই হচ্ছেন একজন লেখক, ওকে? জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাও জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তো দেখো এই লাইনটা তোমরা দাগ দাও, এখানে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল এরকম প্রশ্ন দেওয়া হয়। তপনের কী বিষয়ে সন্দেহ ছিল না, লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়েই তপনের সন্দেহ ছিল। অর্থাৎ যে লেখক সম্পর্কে তপনের একটা আলাদা ধারণা ছিল, যে লেখকরা কিন্তু সাধারণ মানুষ নয়, এরকম একটা ধারণা তপনের ছিল, ওকে? এরপর দেখো, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এই লাইনটাকেও ভালোভাবে দাগ দেবে। তো তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলে গেল, জ্ঞানচক্ষু বলতে কী বোঝো, এরকম প্রশ্ন কিন্তু এই লাইনটা থেকে দেওয়া হয়। প্রশ্নের উত্তর আমরা পরে কিন্তু আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। এরপরে দেখো, আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ, সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তো তখন কি দেখলো যে লেখকের সঙ্গে সাধারণ মানুষের কিন্তু কোনো তফাৎ নেই। সাধারণ মানুষ যে সমস্ত কাজগুলো করেন, একজন লেখকও সেই কাজগুলো করেন, যেহেতু তপনের নতুন মেসোমশাই একজন লেখক, ঠিক আছে? এবং তপন তাকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন। এরপর দেখো, তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব বিষয় নিয়ে প্রবলভাবে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে দেখতে চলে যান, বা কি বেড়াতে বেরোন সেজেগুজে, ঠিক আছে? তো এরপর দেখো, মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছেন। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? এই লাইনটা তোমরা দাগ দেবে। এই লাইন থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়, তপনের লেখক হতে বাধা ছিল না কেন, এরকম একটা প্রশ্ন কিন্তু এখান থেকে করা হয়। এরপর দেখো, মেসোমশাই কলেজের প্রফেসর। তো মেসোমশাইয়ের পেশা কী ছিল এটাও তোমাদের শর্ট প্রশ্ন দেয়। মেসোমশাই ছিলেন কলেজের প্রফেসর, ঠিক আছে? এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবা নিদ্রা দিচ্ছেন, অর্থাৎ দিনের বেলা ঘুমোচ্ছিলেন মেসোমশাই। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় মানে সেই দিকে যায় আর কি। তপন অবশ্য না আ করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা। ততক্ষণে তো গল্প ছোটো মেসোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়ে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত মানে আনন্দিত হয় আর কি। মুখে করলেও হয়, অর্থাৎ মুখে সে করছে, কিন্তু মনে মনে চাইছে সে তার সেই গল্পটা
তার মাসি তার মেসোমশাইকে গিয়ে দেখাক, এটা সে মনে মনে চাইছিল। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে রত্নের মূল্য জহরির কাছেই। তো রত্নের মূল্য জহরির কাছেই এই লাইনটা তোমরা দাগতে দেবে। এখানে রত্ন কি আর জহরি কি? রত্ন বলতে এখানে তপনের লেখা গল্পের কথা বলা হয়েছে, ঠিক আছে। আর জহরি বলতে এখানে তপনের মেসোমশাইকে বোঝানো হয়েছে, যিনি তপনের লেখার যে গল্প সেই গল্পের মর্ম তিনি বুঝতে পারবেন। ওকে, এটাই তপনের ধারণা। তো এরপর দেখো একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তো দেখো তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তো এখানে তপন কে আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়? তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। কেন কাঁদো কাঁদো হয়? না, তপন প্রথমে ভেবেছিল কি যে মেসো তার সেই গল্পটা সম্পর্কে তাকে ঠাট্টা করছে আর কি, যে গল্পটা তপনের গল্পটা যে ছাপানো হতে পারে, একটা বই আকারে বেরোতে পারে, এটা তপন প্রথমে কি ভেবেছিল? ঠাট্টা মনে করেছিল। তারপর যখন দেখলো যে মেসোর মুখে করুণার ছাপ, অর্থাৎ মেসো সত্যি সত্যি কথাটা বলছে যে তপনের গল্পটিকে ছাপিয়ে দেবেন, এটা যখন তপন বুঝতে পারলো তখন সে আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো নেক্সট দেখো পরের লাইনে, তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে, মেসের উপযুক্ত কাজ হবে সেটা। এই যে মেসের উপযুক্ত কাজ হবে সেটা, এই লাইনটা দাগ দেবে। মেসের উপযুক্ত কাজ কোনটা? না, তপনের গল্প যে ছাপিয়ে দেওয়াটাই হচ্ছে মেসের উপযুক্ত কাজ, ঠিক আছে। এরপর মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না করতে পারবেন না। ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, ঠিক আছে। এই কথা কে বললো? মেসোমশাই, তপনের মেসো বলল। এরপর দেখো বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। তো এই লাইনটাও দাগ দেবে। বিকেলে চায়ের টেবিলে কোন কথাটা উঠেছিল? ওই যে তপনের মেসোমশাই বলেছিল যে তপনের গল্প ছাপিয়ে দেবে, ঠিক আছে, এই কথাটাই বিকেলে চায়ের টেবিলে উঠেছিল আর কি। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলে, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে। এই লাইনটাও দাগ দেবে। তপনের হাত আছে এবং তপনের চোখ আছে, এই কথাগুলোর অর্থ কী? হাত আছে বলতে কি বলা হয়েছে? না, হাত আছে বলতে তপনের লেখার দক্ষতা রয়েছে, এটা বোঝানো হয়েছে। আর চোখ আছে এটা বলতে কি বোঝানো হয়েছে? না, তপনের যে গল্প লেখার বিষয়টা নির্বাচন করার যে ক্ষমতা তার রয়েছে, এটাকেই বোঝানো হয়েছে, ঠিক আছে। দেখো এখানে তার পরের লাইনে কি বলা হয়েছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছেন, এটা খুব ভালো, ওর হবে। ওকে, অর্থাৎ তপনের মেসোমশাই কী বলছেন? তপনের হাত আছে, চোখও আছে, অর্থাৎ তপনের লেখার দক্ষতা রয়েছে এবং তার গল্প লেখার যে বিষয় নির্বাচনের যে ক্ষমতা সেটাও রয়েছে। কারণ কি, এই তপনের বয়সের যে ছেলেমেয়েরা কিন্তু সাধারণত রাজা রানীর গল্প, খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সমস্ত ধরনের গল্পই তারা বেশি লিখতে পছন্দ করে। কিন্তু তপন সেই দিকে যায়নি। তপন কি লিখেছে? তপন তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটার উপরেই কিন্তু তার গল্পটা লিখেছে, ঠিক আছে। এই জন্যই তার মেসোমশাই বলেছে কি যে তপনের হাত আছে এবং চোখও আছে, অর্থাৎ গল্প লেখার বিষয়ে তার দক্ষতা রয়েছে। এরপর দেখো তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে যায়। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তো এই লাইনটিকে দাগ দেবে। তপন কৃতার্থ হয়ে কেন বসে বসে দিন গোনে? না, তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে যে কবে তার লেখা সেই গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়ে বইয়ের আকারে বেরিয়ে আসবে, ঠিক আছে, সেই 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 দিনটা কবে আসবে, সেই জন্যই সেই দিন গোনে আর কি। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজে এই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু একটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা, তবে আর পাইকে তপনকে। দুপুরবেলা সবাই যখন নিথর তখন তপন আসতে একটি খাতা, যেটা হচ্ছে হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি। তো এখানে দেখো বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি, এই লাইনটিকে দাগ দেবে। কোন জিনিসটা বিয়ে বাড়িতে মা না আনিয়ে ছাড়েননি? সেটা হচ্ছে হোম টাস্কের খাতা, ঠিক আছে। কেন না আনিয়ে ছাড়েননি? না, মা কি চেয়েছিলেন? মা চেয়েছিলেন যে ছেলের যাতে পড়াশোনার কোনো ক্ষতি না হয়, তার জন্য তিনি সেই হোম টাস্কের খাতা নিয়ে এসেছিলেন, ঠিক আছে। সেখানে মাঝে মানে ফাঁকে যেন স্কুলের কাজগুলো সে করতে পারে, সেই জন্যই আনিয়েছিলেন। ওকে, তো লাইনটিকে তোমরা দাগ দেবে। এরপর দেখো, আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেলেন। তো
তো তপন কি করলো, হোম টাস্কের খাতা আর তার কলমটা নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে না, করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। একই ব্যাপার, এই যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। দেখো এই লাইনটিকে দাগ দেবে, তার মানে তপনকে এখন লেখক বলা চলে। অর্থাৎ তপনকে কেন এখন লেখক বলা চলে না, তপন একটা গল্প কিন্তু সে লিখে ফেলেছে আর কি, ঠিক আছে। 3 তলার ছাদে সেখানে গিয়ে সে এক আসনে বসে নিজের মনের মতো একটা কিন্তু গল্প লিখে ফেলেছে। তো এই জন্যই এই কথাটা বলা হয়েছে। এরপর দেখো, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। ওকে, কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে। তো দেখো এইখানে এই যে বলা হয়েছে কি ছোট মাসি তার তপনের থেকে কত বছরের বয়সে কত বছরের বড়, এই যে এই প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের দেওয়া হয়, তো এটা মনে রাখবে। তপনের ছোট মাসি হচ্ছে তপনের থেকে 8 বছরের বড়, ঠিক আছে। এরপর দেখো, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্যে দিয়ে বসে। যেহেতু ছোট মাসি তার মানে বন্ধুর মতো আর কি, তাই সে গল্প লেখার যে খবর সেটা প্রথমে সর্বাগ্যে মানে প্রথমে সে তার ছোট মাসিকে গিয়ে জানায় যে মাসি আমি একটা গল্প লিখেছি আর কি, ঠিক আছে। এরপর দেখো, তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? আহ ছোট মাসি, ভালো হবে না বলছি। তো এই কথাটা কে বলেছিল এটা মনে রাখবে, আহ ছোট মাসি ভালো হবে না বলছি, এটা তপন বলেছিল, ঠিক আছে। তপন তার ছোট মাসিকে বলেছিল। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়। রোজ তোর মেসো মশাইকে দেখায়, কিন্তু গেলেন তো গেলেনি। কোথায় গল্পের সেই ৮৬ ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্যে হাঁ করে আছে তপন, মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তো এই লাইনটিকে দাগ দেবে, কাকে নেশায় পেয়েছে, কেন নেশায় পেয়েছে। তো তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে, কিসের নেশায় পেয়েছে না গল্প লেখার নেশায় পেয়েছে। কেন না গল্প লিখতে সে তো মানে ভালো পছন্দ করে আর কি, তার নতুন মেসোমশাইকে দেখে সে অনুপ্রাণিত হয়েছিল যে সাধারণ মানুষও কিন্তু গল্প লিখতে পারে, ঠিক আছে, তাই তাকে গল্প লেখার নেশায় পেয়েছিল। তো এরপর দেখো, তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটলো সেই ঘটনা। তো এমন সময় ঘটলো সেই ঘটনা, এই লাইনটা তোমরা দাগ দেবে, এটাকে দাগ দেওয়া হয়নি। তো এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো সেটা লিখব, কোন ঘটনা বলতে এখানে তপনের যে গল্প ছাপা হয়ে যে বেরোনোর যে ঘটনা, সেই ঘটনার কথাই কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। দেখো পরের লাইনে কি বলা হয়েছে, ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? দেখো, বুকের রক্ত ছলকে উঠলো তপনের, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো, এটা মানে লাইনটার উপর থেকে খুব প্রশ্ন দেওয়া হয়। তো বুকের রক্ত ছলকে উঠলো তপনের ঠিক আছে, তপনের বুকের রক্ত ছলকে উঠলো কেন বলা হয়েছে, এই কথা তাৎপর্য কি? সে তার দেখেছিল কি, তার মেসোমশাই হাতে একটা সন্ধ্যা তারা পত্রিকার একটা সংখ্যা, অর্থাৎ একটা ছোটো বই দেখেছিল। সে দেখেই সেটা বুঝতে পেরেছিল যে তার যে লেখার যে গল্প সেটা ছাপা হয়ে বেরিয়ে এসেছে, এবং সেটা মানে শুনে বা দেখেই তার বুকের রক্ত ছলকে উঠল। তবে কি সত্যি তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, ঠিক আছে। তো এই লাইনটা তোলা দাগ দেবে, কেন তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি আজকে এলো আর কি, বা সুখের দিন বলতে কী বোঝানো হয়েছে এটা প্রশ্নটা, ঠিক আছে। এর উত্তরটা আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে। তোমরা এগুলো দাগ দিয়ে রাখো বইতে। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তো এই লাইনটা দাগ দেবে, ঠিক আছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? যে তপনের লেখা বই সেটা ছেপে বেরোবে, ঠিক আছে, এই যে ঘটনাটা, এটা একটা অলৌকিক ঘটনা তপনের মনে হয়েছে আর কি, ঠিক। ওকে, এই ঘটনাটিকেই অলৌকিক ঘটনা বলা হয়েছে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে, সূচিপত্রেও নাম রয়েছে, প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়।
তো এই লাইনটা এটা মনে রাখবে, প্রথম দিন অর্থাৎ তপনের লেখা গল্পের নাম কি? তপনের লেখা গল্পের নাম হচ্ছে প্রথম দিন। ওকে, দেখো সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। এই লাইনটাও দাগ দেবে, কেন পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, অর্থাৎ সকলে পত্রিকাটি পড়তে চেয়েছিল আর কি, তার জন্য সকলের হাতে হাতে ঘুরছিল। সকলকে একবার করে সকলে একবার করে চোখ বোলায় আর বলে, পারে, চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্যই, নেহাত কাঁচা তো। মাসি বলে তা হোক, নতুন নতুন অমন হয়। এরপর দেখো ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। তো ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে লাইনটিকে দাগ দেবে। কোন কথার কথা এখানে বলা হয়েছে? ওই যে লেখক তার মেসো বলেছিল যে একটু আধটু কারেকশন করতে বলা হয়েছে, ওই কারেকশনের কথাটাই কিন্তু ছড়িয়ে পড়ে আর কি। ঠিক আছে, ওই কারেকশনের কথা। বাবা বলেন তাই, তা না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। এই লাইনটিকে দাগ দেবে। এই কথাটা কে বলেছিল? তার তপনের মেজো কাকু বলেছিল, এবং কেন বলেছিল সেটাও লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা আমরা পরে আলোচনা করব। প্রথমে তোমরা গল্পটি দেখে নাও। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেসো শুধু কফি। আজ আর কোনো কথা নেই, শুধু তপনের গল্পের কথা, আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাধারার সম্পাদক তপনের গল্প কোড়ে আঙুল দিয়ে ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না তপন। এই লাইনটাকে দাগ দেবে। ঠিক আছে, কেন তপন যে গল্প ছাপা হওয়ার পর যে ভয়ঙ্কর আহ্লাদটা তার হয়েছিল সেটাতে খুঁজে পায় না কেন? ওকে, এরপরের টা দেখো। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি, বা তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, এসে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন মেসো লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। এই লাইনটিকেও দাগ দেবে, এটাকে দাগ দেওয়া হয়নি। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, অর্থাৎ তপন পড়তে পারে না কেন? ঠিক আছে, এটা প্রশ্ন আসে আর কি। তো তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদ দিয়ে বাক্য ভরে গেল? তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে তপনের, লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এই লাইনটাকে দাগ দেবে। তপনের কেন মনে হয়েছিল আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন? ঠিক আছে, কেন তা জানে না তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। এই লাইনটিকেও দাগ দেবে, কেন কোন সংকল্প তপন করেছিল। ঠিক আছে, এরপর দেখো, যদি কখনো লেখা ছাপাতে দেয় তপন নিজে গিয়ে দেবে, নিজের হাতে লেখা ছাপা হয় হোক না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। এই লাইনটিকেও দাগ দেবে। তপন এমন কেন মনে হয়েছিল যে এর চেয়ে দুঃখের আর অপমানের কিছু নেই। ঠিক আছে, তো দেখো গল্পটিকে আমরা পড়লাম। এবার এই গল্প থেকে যে প্রশ্নগুলো হয় 3 নম্বর এবং 5 নম্বর, মানে সেই সমস্ত প্রশ্ন আর উত্তর নেই কিন্তু আলোচনা করবো। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে দেখো এবং মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করো। এর বাইরে থেকে তোমাদের প্রশ্ন সাধারণত হয় না। ঠিক আছে, তো দেখো এখানে এই যে প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করবো, প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল কিন্তু আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। চাইলে তোমরা পেইড কোর্সের মধ্যে থেকে এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো, প্রশ্নোত্তরের পিডিএফগুলো, এবং সেখানে এর বিষয়বস্তুর নামকরণ সব কিছু কিন্তু দেওয়া থাকবে। তো প্রথমে দেখো, এই যে জ্ঞানচক্ষু গল্পের যে উৎসটা তোমরা দেখে নাও, এটা পরীক্ষাতে আসতে পারে তোমাদের। তো জ্ঞানচক্ষু গল্পটি বিশিষ্ট বাঙালি সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এই জ্ঞানচক্ষু যে গল্প সেটা হচ্ছে আশাপূর্ণা দেবীর কুমকুম নামে একটা গল্প সংকলনের বই রয়েছে, সেখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এরপর দেখো জ্ঞানচক্ষু গল্পের যে সারাংশ বা বিষয়বস্তুটা কি। না, জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তপন। সে ছোট থেকেই মনে করত লেখকরা যেন এক বিশেষ জগতের মানুষ,
সাধারণের মতো তারা চলাফেরা করে না, কিন্তু তার এই ভুল ধারণা ভেঙে যায় যখন সে জানতে পারে তার সদ্য বিবাহিতা ছোট মাসির স্বামী একজন লেখক। অর্থাৎ তপন ভাবতো কি লেখক মানে হচ্ছে কোনো অন্য জগতের মানুষ, কিন্তু তার এই ধারণা মানে ভেঙে যায় যখন সে দেখে যে তার সদ্য বিবাহিতা ছোট মাসির যে স্বামী আর কি, সেই মেসোমশাই একজন লেখক। ঠিক আছে, তো তখন বুঝতে পারে যে সাধারণ মানুষ আর লেখকদের মধ্যে কোনো পার্থক্য নেই। তো এরপর দেখো, তপন অবাক হয়ে দেখে লেখক হওয়া সত্ত্বেও ছোট মেসো সাধারণ মানুষের মতো জীবনযাপন করে, ঘুমান, ওকে, স্নান করেন, এমনকি দাড়ি কামান। মামা বাড়িতে আসার পর তপনও লেখালেখি শুরু করে এবং একটি গল্প লিখে ফেলে। ছোট মাসে তার লেখা জোর করে ছোট মেসোর হাতে তুলে দেয় এবং তিনি গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতি দেন, ওকে, তপনের মেসো। এরপর দেখো, তপন উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু গল্পটি প্রকাশ হতে দেরি হয়। হঠাৎ একদিন ছোট মাসি ও মেসো পত্রিকা হাতে বাড়িতে আসে, যেখানে দেখা যায় গল্পটি প্রকাশিত হয়েছে। কিন্তু গল্পটি পড়ে তপন হতাশ হয়, কারণ সে বুঝতে পারে ছোট মেসো সংশোধনের নামে পুরো গল্পই পাল্টে দিয়েছেন। নিজের লেখা গল্পকে অপরিচিত মনে হয় সে দুঃখ পায় এবং সংকল্প করেন যে ভবিষ্যতে নিজেই তার লেখা পত্রিকায় জমা দেবে, যাতে তার নিজের কৃতিত্ব অন্য কেউ গ্রহণ করতে না পারে। এই উপলব্ধির মাধ্যমে তপনের জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটে। ওকে, জ্ঞানচক্ষু বলতে তপনের যে অন্তর্দৃষ্টি তার উন্মেষ ঘটে। ঠিক আছে, এটা হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু আর কি। তবে দেখো, এই গল্পের নামকরণ সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত এখানে আলোচনা করছি। তো গল্পের নাম জ্ঞানচক্ষু, এবং এই জ্ঞানচক্ষু কথার অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি, যা খুবই তাৎপর্যময় বা তাৎপর্যপূর্ণ। শুরুতে তপন মনে করত লেখকরা সাধারণ মানুষের চেয়ে আলাদা। পরবর্তীতে সে বুঝতে পারে লেখকরা সাধারণ মানুষের মতোই, কিন্তু আসল শিক্ষা সে পায় যখন তার নিজের গল্প প্রকাশিত হলেও নিজের লেখা বলে মনে হয় না। তখনই সে লেখক হিসাবে নিজের অধিকার ও আত্মমর্যাদার গুরুত্ব বুঝতে পারে, যা তার জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটায়। তাই গল্পের নামকরণ যথাযথ এবং ব্যঞ্জনাধর্মী। চলো এরপর আমরা এই গল্পের যে 3 নম্বর এবং 5 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। তো প্রথম আমরা 3 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। তো 3 নম্বর মানের এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো আমরা যখন লিখব, তখন তোমরা দেখো প্রথমে একটা লাইন প্রতিটা প্রশ্নের মানে উত্তরের শুরুতে লিখবে। উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে, এই লাইনটা তোমরা লিখবে। যে প্রশ্নে এই যে লাইন তুলে দিয়ে প্রশ্ন দেওয়া হবে আর কি, সেই প্রশ্নের উত্তরে তোমরা কিন্তু এই লাইনটা লিখবে। আমি প্রতিটা প্রশ্নের উত্তরে একই কথা বারবার লিখিনি, ঠিক আছে? তোমরা কিন্তু পরীক্ষার সময় এই লাইনটা লিখবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর দেখে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? দেখো আমরা উত্তর লিখছি। প্রথমে তোমরা কিন্তু এই লাইনটা লিখবে, যেটা আমি বললাম উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। এটা লেখার পর তারপর এই প্রশ্নের উত্তরটিকে তোমরা লিখবে। যে প্রথমে বলা হয়েছে কি না, কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল। তো কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? তপন যখন শুনলো যে তার মেসোমশাই, নতুন মেসোমশাই একজন লেখক এবং তার লেখা বই ছাপা হয়, একথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। ওকে, তো কেন মার্বেল হয়ে গেল উত্তর লিখছি। দেখো, তপন এতদিন ভাবতো লেখকরা বুঝি অন্য জগতের মানুষ, তার মতো সাধারণ মানুষের মেসোমশাই যে জলজ্যান্ত একজন লেখক হতে পারে, এই আশ্চর্য খবরটা শুনেই বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো গোল হয়ে গেল। এরপর 2 নম্বরে দেখো, সেসব বই নাকি ছাপাও হয়, উক্তিটিতে যে বিস্ময় প্রকাশিত হয়েছে তা পরিস্ফুটন করো। তো আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপন লেখকের পরিচয় সম্পর্কে এতদিন একটি অবাস্তব ধারণা পোষণ করত। লেখকরা যে সাধারণ মানুষ এবং তার মেসোমশাই একজন লেখক যার বই সত্যিই ছাপা হয়, এই অবিশ্বাস্য তথ্য তপনের মনে গভীর বিস্ময় সৃষ্টি করে। উক্তিটিতে বালক তপনের মনের সেই বিস্ময় প্রকাশ পেয়েছে। 3 নম্বর, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে কেন সন্দেহ ছিল? তো কোন বিষয়ে সন্দেহ ছিল? না, লেখকরা যে আর 5 জন সাধারণ মানুষের মতোই দৈনন্দিন জীবনযাপন করে, সে বিষয়ে তপনের সন্দেহ ছিল। কেন সন্দেহ ছিল? না, সে আগে কোনোদিন কাছ থেকে কোনো লেখক দেখেনি। তার ধারণা ছিল লেখকরা বুঝি অন্য জগতের বাসিন্দা, তাই লেখকরা যে তার বাবা, কাকা বা মামাদের মতো সাধারণ মানুষ, এ ব্যাপারে তার সন্দেহ ছিল। এরপর 4 নম্বর দেখো, একেবারে নিছক মানুষ, এ কথার প্রমাণ কি ছিল? তো নতুন লেখক মেসোমশাইকে দেখে তপন প্রমাণ পায় যে লেখক হলেও তিনি সাধারণ মানুষদের মতোই দাড়ি কামান, স্নান করেন, ঘুমন, খেতে বসে অর্ধেক খাবার তুলে দেন,
এই সমস্ত আটপৌরি ব্যাপার মেসোমশাইয়ের মধ্যে দেখে তপন তাকে নিছক মানুষ বলে উপলব্ধি করে এবং তার ভুল ভাঙে। এরপরে দেখো, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু বলতে কি বোঝো, তা কিভাবে তপনের খুলে গিয়েছিল? তো জ্ঞানচক্ষু কি না, জ্ঞানচক্ষু বলতে তপনের মানুষের অন্তর্দৃষ্টি বা উপলব্ধি করার ক্ষমতাকে বোঝানো হয়েছে, যার সাহায্যে মানুষ প্রকৃত সত্যকে জানতে পারে। তো কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল? আহ, একজন লেখক সম্পর্কে তপনের যে অবাস্তব ধারণা ছিল, তার নতুন মেসোমশাইয়ের সাধারণ জীবনযাপন, যেমন হচ্ছে দাড়ি কামানো, সিগারেট খাওয়া, এইসব দেখে তার সেই ভুল ধারণা ভেঙে যায়। লেখকরাও যে নিছক মানুষ, এটা বুঝেই তার জ্ঞানচক্ষু খুলে যায়। রত্নের মূল্য জহরির কাছেই, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। তো এখানে দেখো, এখানে রত্ন হলো তপনের লেখা গল্প এবং জহরি হলেন তপনের লেখক মেসোমশাই। তো এখানে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো, লেখক মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যে গল্পটি লিখেছিল তার প্রকৃত মূল্য একমাত্র একজন লেখকই বুঝতে পারবেন। জহরি যেমন রত্ন চেনে, তেমনি একজন লেখকই পারে কোনো লেখার যথার্থ মূল্যায়ন করতে। এই ভরসা থেকেই তপন মনে মনে পুলকিত হয়েছিল। এরপর দেখো, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। মাসি কেন হইচই করেছিলেন? তো উত্তর লিখছি আমরা। নতুন মেসোমশাইকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যখন একটি আস্ত গল্প লিখে ফেলেন, তখন ছোট মাসি গল্পটি হাতে পেয়ে স্নেহবশত সেটি নিয়ে হইচই শুরু করে দেন। কারণ তিনি তার লেখক স্বামীকে তপনের লেখাটা দেখিয়ে তার প্রশংসা করতে এবং ছাপিয়ে দিতে অনুরোধ করার জন্যই এই উৎসাহ দেখিয়েছিলেন। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, কোন কাজকে মেসোর উপযুক্ত কাজ বলা হয়েছে? তো তপন প্রথমে যে গল্পটি লিখেছিল, মাসির অনুরোধে লেখক মেসোমশাই তা পড়ে সামান্য সংশোধন করে দিয়েছিলেন। সেই সংশোধিত গল্পটি তার পরিচিত সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন মাসি। এই কাজটিকেই তপনের মা মাসিরা মেসোর উপযুক্ত কাজ বলে মনে করেছিলেন। অর্থাৎ তপনের যে গল্পটা লিখেছিল, সেই গল্পটা যেন তপনের মেসোমশাই তার পরিচিত সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে মেসোর উপযুক্ত কাজ। এরপর হচ্ছে, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এখানে বক্তাকে উদ্ধৃতিটির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? এখানে বক্তাকে আলোচ্য উদ্ধৃতিটির বক্তা হলেন তপনের লেখক ছোট মেসো। ঠিক আছে, ছোট মেসোমশাই। এরপর তার কোন মানসিকতার পরিচয় এখানে ফুটে উঠেছে আর কি তপনের মেসোমশাইয়ের? না, আপাত দৃষ্টিতে এটি তার বদান্যতা ও উৎসাহ দানের পরিচয় দিলেও এর গভীরে ছিল শ্বশুরবাড়ির লোকেদের কাছে নিজের প্রভাব ও প্রতিপত্তি জাহির করার মানসিকতা। লেখক হিসাবে নিজের দক্ষতা বোঝাতেই তিনি একথা বলেছিলেন। ওকে, অর্থাৎ তপনের নতুন যে মেসো একজন লেখক ছিলেন, ঠিক আছে, সেই লেখক হিসাবে নিজের যে প্রতিপত্তি জাহির করার জন্যই তিনি বলেছিলেন তপনকে যে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। ঠিক আছে, এরপর বিকেলে চায়ের টেবিলে উঠে কোন কথা উঠেছিল? তো তপন তার স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে যে গল্পটি লিখেছিল, সেই গল্পটি তার মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে কথা দিয়েছিলেন। মেসোমশাইয়ের এই প্রতিশ্রুতির কথা সেদিন বিকেলের চায়ের টেবিলে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হয়েছিল। তপনের হাত আছে, চোখও আছে। এখানে হাত ও চোখ আছে বলতে কি বোঝানো হয়েছে? তো হাত আছে বলতে কি বোঝানো হয়েছে? এর অর্থ হলো তপনের গল্প লেখার দক্ষতা বা ভাষার ওপর দখল আছে, এটা বোঝানো হয়েছে। আর চোখ আছে বলতে এর অর্থ হলো তপন তার চারপাশের দুনিয়াটা ভালো করে দেখতে ও পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পারে। তার গল্পের বিষয় নির্বাচন থেকেই মেসো একথা বলেছিলেন। অর্থাৎ তপনের কিন্তু গল্পের বিষয় নির্বাচন করার একটা দক্ষতা রয়েছে। আর পাঁচটা ছেলের মতো সে কিন্তু সাধারণ রাজারানের গল্প বা খুন জখমের গল্প সে লেখেনি। সে তার যে প্রথম স্কুলের যাওয়ার যে অভিজ্ঞতা, তার উপরেই কিন্তু গল্পটা লিখেছিল। এই জন্য তার লেখক মেসোমশাই বলেছিলেন কি তপনের হাত আছে আর চোখও আছে। ঠিক আছে, এই কথা বলেছিলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তপন কৃতার্থ হয়েছিল কেন? তপনের জীবনে প্রথম লেখা গল্পটি তার লেখক মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করে নিয়ে গিয়েছিলেন। একজন জলজ্যান্ত লেখক তার লেখা গল্প ছাপিয়ে দেবেন, এই বিস্ময়কর অঙ্গীকারে বালক তপন কৃতার্থ হয়েছিল এবং গল্প প্রকাশের রোমাঞ্চে দিন গোনা শুরু করেছিল।
এরপর দেখো বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি, কিসের কথা বলা হয়েছে? তা মা না আনিয়ে ছাড়েননি কেন? তো উদ্দিষ্ট বস্তু অর্থাৎ এখানে কিসের কথা বলা হয়েছে না, তো এখানে তপনের হোম টাস্কের খাতার কথা বলা হয়েছে, যা সে পরবর্তীতে গল্প লেখার খাতা হিসেবে ব্যবহার করেছিল। এটা মা না আনিয়ে ছাড়েননি কেন? কারণটা কি না, বাঙালি মায়েদের সন্তানদের পড়াশোনার প্রতি তীক্ষ্ণ নজর থাকে। বিয়ে বাড়িতে আসার কারণে আসার কারণে পড়াশোনার ক্ষতি যেন না হয়, তাই কিছুটা অবসর সময়ে পুষিয়ে নিতে তিনি খাতাটির সঙ্গে আনিয়েছিলেন। অর্থাৎ বিয়ে বাড়িতে এসে তপন যেন পড়াশোনায় অবহেলা না করে কিছুটা পড়াশোনা যেন তার পড়াটা এগিয়ে যায়, সেই জন্য তিনি হোম টাস্কের খাতা আনিয়েছিলেন বিয়ে বাড়িতে। এরপর তপনের প্রথম গল্প লেখার অভিজ্ঞতার বর্ণনা দাও। তো লেখক মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন একদিন দুপুরে সবাই যখন ঘুমে মগ্ন, তখন সে চুপি চুপি 3তলার সিঁড়িতে উঠে যায়। সেখানে একাসনে বসে সে তার হোম টাস্কের খাতায় স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতার ভিত্তিতে আস্ত একটা গল্প লিখে ফেলে। লেখা শেষ হলে রোমাঞ্চে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওকে, জ্ঞানচক্ষু গল্পে তপনের সঙ্গে তার ছোট মাসির সম্পর্ক কেমন ছিল লেখক। তো তপন ও ছোট মাসির মধ্যে ছিল একটি মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ছোট মাসি বয়সে তপনের চেয়ে 8 বছরের বড় হলেও তিনি ছিলেন তপনের সমবয়সী বন্ধুর মতন। মামার বাড়িতে এলে তপন তার সব কথা ছোট মাসিকেই বলতো, তাই তার লেখা প্রথম গল্পটি সে আগে ছোট মাসিকেই দেখায়। ছোট মাসিও স্নেহবশত তাকে উৎসাহ জুগিয়েছিলেন। ছোট মাসি ভালো হবে না বলছি, কার উক্তি এই হুমকির কারণ কি? দেখো, এটা ছোট মাসি ভালো হবে না বলছি, এটা কে বলেছিল? এটা বলেছিল প্রশ্নোদ্ধৃত উক্তিটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন, অর্থাৎ তপন এই কথাটা বলেছিল। এবং কেন বলেছিল এই কথা, অর্থাৎ কেন এই হুমকির কারণ কি? তো আমরা উত্তরটা লিখছি। লেখক মেসোমশাইয়ের দৃষ্টান্তে উদ্বুদ্ধ তপন গল্প লিখে ছোট মাসিকে দেখায়। মাসি ঠাট্টার ছলে জিজ্ঞেস করেন এটি সে কোথাও থেকে নকল করেছে কিনা। এই কথায় রেগে গিয়ে তপন এই উক্তিটি করে। অর্থাৎ তপন যখন গল্প লিখে তার ছোট মাসিকে দেখিয়েছিল, তখন তার ছোট মাসি ঠাট্টা করে তাকে বলেছিল যে তুই কোথাও থেকে টুকলি ফুকলি করে লিখেছিস নাকি। তো এই কথা শুনে তপন রেগে গিয়ে বলেছিল মাসি ভালো হবে না বলছি, ঠিক আছে। তো এরপর দেখো, যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে বুঝিয়ে বলো। তো কাকে কিসের নেশায় পেয়েছে? জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে, ঠিক আছে। তো কারণটা কি না, লেখক মেসোমশাইয়ের হাতে তার প্রথম লেখা গল্পটি পড়ে প্রশংসা পাওয়ায় এবং তার উদ্যোগে গল্পটি পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পাওয়ায় উৎসাহিত তপন মনের মধ্যে সৃষ্টি হওয়া এই রোমাঞ্চকর আগ্রহে মেতে ওঠে, ঠিক আছে। অর্থাৎ প্রথম তপন যখন গল্পটি লিখেছিল এবং সেই গল্পটা তার নতুন মেসোমশাই দেখে যখন বলেছিল যে তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, তোমার গল্পটা খুব ভালো হয়েছে, ঠিক আছে, এটা শুনে তপন মনে মনে খুব অনুপ্রাণিত হয়েছিল এবং তারপর থেকে সে আরও গল্প লিখতে শুরু করে, ঠিক আছে, তাকে যেন গল্প লেখার নেশায় পেয়েছিল আর কি। নেক্সট হচ্ছে, কিন্তু তাই কি সম্ভব নয় বলে বক্তার মনে হয়েছে। এখানে বক্তা ও প্রসঙ্গ, অর্থাৎ বক্তা হচ্ছে এখানে কে, বালক তপনের কথা বলা হয়েছে। তাই কি সম্ভব এই কথাটা কে বলেছিল? তপন বলেছিল। ওকে, তপনের লেখক মেসো তার গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যান। তো কি সম্ভব নয় বলে এখানে বক্তার মনে হয়েছে, কি সম্ভব নয় না, অবশেষে একদিন সত্যিই তার লেখা গল্পটি যখন পত্রিকায় প্রকাশিত হয়, তখন অবিশ্বাস্য ও মুগ্ধতা মিশিয়ে বালক তপনের কিশোর হৃদয়ে মনে হয় যে তার মতো সাধারণ আনাড়ি হাতের লেখা গল্প পত্রিকায় ছাপা হওয়া বুঝি সম্ভব নয়, এটা একটা অলৌকিক ঘটনা। ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে, ও কে? লেখক মেসোর কি ছাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ওকে, এখানে ও বলতে কাকে বোঝানো হয়েছে? তো এখানে দেখো, ও কে, ও বলতে এখানে বালক তপনকে বোঝানো হয়েছে। তো ওর লেখক বলতে এখানে তপনের লেখক মেসোর কথা বলা হয়েছে। এবার মেসোর কি ছাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর লিখছি আমরা, তপনের লেখক মেসো তার পরিচিতি ও প্রভাবকে কাজে লাগিয়ে তপনের লেখা প্রথম দিন গল্পটি সামান্য সংশোধন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছিলেন। ওকে, এটাই ছাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের কোন চেষ্টার কথা এখানে বোঝানো হয়েছে? তো দেখো, আমাদের বলতে কারা না, আমাদের বলতে এখানে তপনের মেজ কাকু নিজেকে এবং বাড়ির অন্য পুরুষ সদস্যদের বুঝিয়েছেন, ঠিক আছে। তো তাদের কোন চেষ্টার কথা এখানে বলা হয়েছে? তো কোন চেষ্টা না, তপনের লেখক মেসোর দৌলতে আনাড়ি হাতের লেখা গল্পও পত্রিকায় প্রকাশিত হওয়ায় মেজ কাকু বোঝাতে চেয়েছেন যে
সুযোগ পেলে তারাও গল্প লেখার চেষ্টা করে দেখতে পারতেন। অর্থাৎ তপন যখন একটা ছোট বাচ্চা এবং আনাড়ি হাতের লেখা, তার লেখা যখন পত্রিকায় ছাপা হয়ে গেল, তখন তার মেজ কাকু বলছে তাহলে আমরাও চেষ্টা করে দেখতে পারি, আমাদের গল্প ছাপা হয়ে যেতে পারে। ওকে, তপনকে ঠাট্টা করে বা ব্যঙ্গ করে এই কথাগুলো বলেছিল আর কি। তো পরের প্রশ্ন হচ্ছে, আজ আর অন্য কথা নেই, আজ দিনটির বিশেষত্ব কি, সেদিন আর অন্য কথা নেই কেন? তো দিনটির বিশেষত্ব কিনা আজ বলতে সেই দিনটিকে বোঝানো হয়েছে যেদিন তপনের মাসি ও মেসো সন্ধ্যাতারা পত্রিকার সেই সংখ্যাটি নিয়ে এলেন যাতে তপনের লেখা গল্প প্রকাশিত হয়েছিল। অন্য কথা নেই কেন না, বালক তপনের লেখা গল্প যে সত্যি সত্যি ছাপা হতে পারে, এই অবিশ্বাস্য ও আনন্দের ঘটনাটি সেদিন সকলের মুখে মুখে বারবার আলোচিত হচ্ছিল, তাই অন্য কোনো কথার অবকাশ ছিল না। তারপর ধমক খায়। তপনের ধমক খাওয়ার কারণ কি ছিল? তো কারণটা কি না, পত্রিকায় প্রকাশিত নিজের লেখা গল্পটি সকলকে পড়ে শোনাতে গিয়ে তপন হতবাক হয়ে লক্ষ্য করে যে লেখক মেসো তার গল্পটি সংশোধনের নামে প্রায় সম্পূর্ণ বদলে দিয়েছেন। এবং এর ফল কি হয়েছিল, ধমক খাওয়ার ফলে তার কি হয়েছিল না, অভিমানে তার গলা বুজে আসে এবং সে গল্প পড়া শুরু করতে পারে না। এতে সকলে অধৈর্য হয়ে তাকে বকুনি ও ধমক দিতে শুরু করে। সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প ছেপে বেরোয়, তবু তপনের এত দুঃখ হয়েছিল কেন? তো দেখো, গল্প ছাপা হওয়ার পর সূচিপত্রে নিজের নাম দেখে তপন প্রথমে আনন্দিত হয়, কিন্তু গল্পটা পড়তে শুরু করতেই সে বুঝতে পারে যে মেসোমশাই সংশোধনের নামে পুরো গল্পটাই পাল্টে দিয়েছেন। নিজের লেখার পরিবর্তে একটি সম্পূর্ণ অচেনা লেখা দেখে তপনের আনন্দ মিলিয়ে যায় এবং তার খুব দুঃখ হয়। তপন যখন দেখলো গল্পটি পড়তে গিয়ে যে তার মেসোমশাই গল্পটি সংশোধনের নামে পুরোপুরি পাল্টে দিয়েছে, তখন তপনের সেটা দেখে খুব দুঃখ হয় আর কি। এরপর দেখো, শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন। দুঃখের মুহূর্তটা কি, তপন কি সংকল্প করেছিল? তো দুঃখের মুহূর্তটা কি না, প্রকাশিত গল্পটি পড়তে গিয়ে তপন টের পায় যে লেখক মেসোমশাই গল্পটি সংশোধনের নামে প্রায় সম্পূর্ণ বদলে দিয়েছেন। এই অপমান ও দুঃখের মুহূর্তটি তার জীবনের সবচেয়ে বড় আঘাত ছিল বা বড় দুঃখের দিন ছিল। ঠিক আছে, সেই দুঃখের দিনে তপন কি সংকল্প করেছিল না, এই ঘটনায় অপমানিত তপন সংকল্প করেছিল যে ভবিষ্যতে যদি তার কোনো লেখা ছাপাতে দেয় তবে সে নিজে গিয়ে দেবে। ঠিক আছে, সে নিজে গিয়েই ছাপাতে দেবে সেখানে, তবে সেটা ছাপা হোক বা না হোক। ঠিক আছে, এইভাবে সে দেবে। তপনকে যেন আর কখনো শুনতে না হয় কি না শোনার কথা এখানে বলা হয়েছে। তো তপন আত্মসম্মানে আহত হয়ে সংকল্প করে যে ভবিষ্যতে তার লেখা ছাপাতে দিলে সে নিজে গিয়ে দেবে, কারণ সে আর কখনো শুনতে চায় না যে তার লেখা নিজের গুণে নয়, বরং অন্য কেউ প্রভাব খাটিয়ে তা ছাপিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই কথা না শোনার কথা এখানে বলা হয়েছে। এরপর তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। তার চেয়ে বলতে কি বোঝানো হয়েছে? তো তার চেয়ে বলতে কি, এখানে তার চেয়ে বলতে তপনের নিজের লেখা গল্প লেখক মেসোর হাতে পড়ে নির্বিচারে পরিবর্তিত হওয়ার কথা এখানে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তপনের অনুভূতিটা কেমন হয়েছিল না, নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা পড়াটা তার কাছে গভীর দুঃখের ও অপমানের বলে মনে হয়েছিল। এই আত্মসম্মান বোধ থেকেই তার অন্তর্মনে মৌলিকতার অনুপ্রেরণা জেগে ওঠে। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। কি অপমানিত হয়েছিল এখানে? তো এখানে অপমানিত কে হয়েছিল? জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন অপমানিত হয়েছিল। অপমানের কারণ কি ছিল না, পত্রিকায় প্রকাশিত গল্পটি ছিল সম্পূর্ণরূপে মেসোমশাইয়ের লেখা, সেখানে তপনের লেখার স্বকীয়তা ছিল না। নিজের নামে প্রকাশিত অন্যের লেখা পড়তে বাধ্য হওয়ায় সে আত্মমর্যাদা হারানোর ফলে অপমানিত বোধ করে। অর্থাৎ তপন যখন দেখলো যে তার লেখা তার মেসো একবারে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে এবং সেটা দেখেই সে নিজের মনে মনে অপমানিত বোধ করেছিল। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কার কথা বলা হয়েছে? আজ কি কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন? দেখো, এখানে কার কথা বলা হয়েছে? এখানে গল্পের প্রধান চরিত্র তপনের কথা বলা হয়েছে। অর্থাৎ তপন মনে মনে ভেবেছিল যেন আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। দুঃখের দিন কেন না, যেদিন মেসোর বদলানো গল্পটি তার নামে ছাপা হয়ে আসে সেদিন সে দেখে পুরো গল্পটাই মেসো নতুন করে লিখে দিয়েছেন। নিজের কাছে নিজেই
এভাবে ছোট হয়ে যাওয়ায় লজ্জা ও সম্মানহীনতায় তার মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। যদি কখনো লেখা ছাপতে হয় তো তপন নিজে গিয়ে দেবে। কোন লেখার কথা বলা হয়েছে? সে লেখা তপন নিজে গিয়ে দেবে। কেন? তো কোন লেখা? এখানে লেখা বলতে তপনের গল্পের কথা বলা হয়েছে। তপন যে গল্প লিখবে সেই গল্পের কথা বলা হয়েছে। নিজে ছাপতে দেবে কেন? না, প্রকাশিত গল্পটি পড়তে গিয়ে সে টের পায় যে লেখক মেসো তা সম্পূর্ণ বদলে দিয়েছেন। নিজের নামে অন্যের লেখা পড়ার এই অসম্মান ও দুঃখ তাকে গভীরভাবে আঘাত করে। তাই সে সংকল্প করে যে ভবিষ্যতে সে লেখা ছাপতে দিলে নিজে গিয়ে দেবে। পরের প্রশ্ন দেখো, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কার উক্তি, এমন উক্তির কারণ উল্লেখ করো। তো এখানে কার উক্তি? এটা প্রশ্নে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন তপনের মেজ কাকু, অর্থাৎ তপনের মেজ কাকু এই কথাটা বলেছিলেন। তো এমন উক্তির কারণ কি, কেন তিনি এই কথাটা বলেছিলেন আর কি? তো তপনের লেখক মেসোমশাই নিজের প্রভাব ও পরিচিতিকে কাজে লাগিয়ে তপনের গল্পটি পত্রিকায় ছাপিয়ে দেন। মেজ কাকুর এই উক্তিটির দ্বারা তপনের কৃতিত্বকে খাটো করার এবং সুযোগ পেলে যে তারাও গল্প লিখতে পারতেন সেই মানসিকতারই প্রকাশ লক্ষ্য করা যায়। ওকে, অর্থাৎ এখানে তপনের মেজ কাকু এটা বোঝাতে চেয়েছিলেন যে তপন যদি একটা অন্যের হাতের লেখা যদি তার গল্প ছাপা হয়ে যায় তাহলে আমরা লিখলেও আমাদের গল্প ছাপা হয়ে যেতে পারে। ঠিক আছে, এরকম করে তিনি বলেছিলেন আর কি। এরপর, সত্যিই তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিনটি এলো আজ। তপনের সুখের দিনটি এলো আজ। ওকে, তপনের জীবনের সুখের দিনটি কিভাবে এলো? গল্পের শেষে সুখের দিনটি কিভাবে দুঃখের দিন হয়ে উঠল। তো সুখের দিনটা কি? লেখক মেসোমশাইয়ের বদান্যতায় সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্পটি ছাপার অক্ষরে প্রকাশিত হয়। এই দিনটি প্রাথমিকভাবে তার জীবনের সবচেয়ে সুখের দিন হয়ে উঠেছিল। এবার দেখো দুঃখের দিন কিভাবে হয়েছিল এই দিনটা। কিন্তু প্রকাশিত গল্পটি পড়তে গিয়ে সে আবিষ্কার করেন যে মেসোমশাই তার গল্পটি পুরো বদলে দিয়েছেন। নিজের লেখা না দেখতে পেয়ে এই ভয়ঙ্কর আনন্দ এক লহমায় গভীর দুঃখে পরিণত হয়। ওকে, এক লহমায় বলতে এক মুহূর্তে তার মনে দুঃখে ভরে যায় আর কি। ঠিক আছে, তার মনটা। এরপর হচ্ছে তপনের মাথায় ঢোকে না। কি মাথায় ঢোকে না? কেন ঢোকে না? তো সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত সম্পূর্ণ সংশোধিত আনকোরা গল্পটি তার নামে প্রকাশিত হলেও তা যে তার লেখা নয় এই সত্যটি প্রথমে তপনের মাথায় ঢোকে না। কেন ঢোকে না? সে হতবাক হয়ে যায় যে তার নামে প্রকাশিত লেখাটি মূলত মেসোর পাকা হাতের লেখা। নিজের লেখা গল্প পড়তে বসে অন্যের লেখা পড়ার যন্ত্রণা তাকে স্তম্ভিত ও বোবা করে দেয়। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? এখানে দেখো অলৌকিক ঘটনা কি না, লেখক মেসোমশাইকে দেখে অনুপ্রাণিত হয়ে ছোট্ট তপন একটি গল্প লিখেছিল। সেই আনাড়ি হাতের লেখা গল্পটি মাসির প্ররোচনায় ও মেসোর প্রভাবে সত্যিই একটি নামী পত্রিকা অর্থাৎ সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়। এই ঘটনাটিকেই অলৌকিক ঘটনা বলা হয়েছে। ঠিক আছে, এবার এই ঘটনাটিকে অলৌকিক বলার কারণ কি? কারণটা হচ্ছে ছোট্ট তপনের কাছে তার নিজের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশ পাওয়ার এই ঘটনাটি ছিল কল্পনার অতীত বা স্বপ্নের মতোই, তাই এটিকে অলৌকিক ঘটনা বলা হয়েছে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। কার গল্প ছাপা হওয়ার পরেও বক্তার মনে আনন্দ নেই কেন? তো এখানে কার গল্পের কথা বলা হয়েছে? এখানে প্রথম দিন নামের গল্পটি অর্থাৎ তপনের লেখা গল্পের কথা বলা হয়েছে। তপন যে গল্পটা লিখেছিল এবং সেই গল্পের নাম কি ছিল? প্রথম দিন, সেই গল্পের কথাই বলা হয়েছে। এবার বলা হয়েছে গল্প ছাপা হওয়ার পরেও তার মনে আনন্দ ছিল না কেন, আনন্দ নেই কেন? গল্প ছাপা হওয়ার সংবাদে সারা বাড়িতে শোরগোল পড়লেও বাড়ির বড়রা তপনের কৃতিত্বের বদলে মেসোর মহত্বকেই বেশি গুরুত্ব দেয়। তাদের নানা কথায় তপনের মন তিক্ত হয়ে যাওয়ায় গল্প ছাপা হওয়ার ভয়ঙ্কর আহ্লাদটা সে খুঁজে পায় না। আহ্লাদ বলতে যে আনন্দ সেটা সে খুঁজে পায় না। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। তপন কে? তার গায়ে কেন কাঁটা দিয়ে উঠল? তো তপন কে না, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের নায়ক হলো কে? তপন। ঠিক আছে, তো তপন বলতে এখানে আশাপূর্ণা দেবীর যে জ্ঞানচক্ষু গল্প রয়েছে জ্ঞানচক্ষু গল্পের নায়ক হলো তপন। তার গায়ে কাঁটা দিয়ে উঠল কেন? না, নতুন মেসোমশাইকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন স্কুলের হোম টাস্কের খাতায় এক আসনে বসে আস্ত একটা গল্প লিখে ফেলল। লেখা শেষ হওয়ার পর নিজের প্রথম গল্পটি পড়ে রোমাঞ্চে ও তীব্র উত্তেজনায় তার গায়ে কাঁটা দিয়ে উঠল। ওকে,
তো দেখো এরপর আমরা 5 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্ন, এক্ষেত্রেও তোমরা প্রতিটা প্রশ্নের উত্তরে এই কথাটা লিখবে যে উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। ওকে, তারপর উত্তরটিকে লিখবে। তো প্রথম প্রশ্ন 1 নম্বরে, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেসোর পরিচয় দাও, তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? তো নতুন মেসোর পরিচয়টা কি না, জ্ঞানচক্ষু গল্পে তপনের নতুন মেসো হলেন তার ছোট মাসির স্বামী। তিনি পেশায় একজন অধ্যাপক এবং একজন লেখক, যার একাধিক বই ছাপা হয়েছে। এবার দেখো মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি না, তপন এতদিন লেখকদের অন্য গ্রহের মানুষ ভাবত, কিন্তু সে যখন দেখল যে তার নতুন মেসোও তার বাবা কাকা মামাদের মতোই গাড়ি কামান, সিগারেট খান, ঘুমান এবং দৈনন্দিন তর্ক আলোচনা করেন, তখন তার সেই ভুল ধারণা ভেঙে যায়। লেখকরাও যে নিছকই সাধারণ মানুষ, এই সত্য উপলব্ধি করেই তার জ্ঞানচক্ষু উন্মোচিত হয়। এরপর রত্নের মূল্য জহরির কাছেই। রত্ন ও জহরি বলতে কী বোঝানো হয়েছে? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। এখানে রত্ন আর জহরি কি? এই গল্পে রত্ন বলতে তপনের লেখা প্রথম গল্পটিকে বোঝানো হয়েছে, আর জহরি বলতে বোঝানো হয়েছে তার লেখক নতুন মেসমশাইকে, যিনি লেখার মূল্য বোঝেন। ঠিক আছে, এরপর এই উদ্ধৃতিটির তাৎপর্য লিখতে বলা হয়েছে। তো তপন মনে মনে পুলকিত হয়, কারণ সে বিশ্বাস করত যেমন বিশেষজ্ঞ জহুরি মূল্যবান রত্ন চিনতে পারে, তেমনি তার লেখার আসল কদর এবং মূল্যায়ন একমাত্র লেখক মেসমশাই করতে পারবেন। জহরির রত্ন চেনার মতোই লেখকের কাছে লেখার মূল্য বেশি। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? কেন অলৌকিক ঘটনা বলা হয়েছে? তো কোন ঘটনাকে বলা হয়েছে অলৌকিক ঘটনা না, তপনের লেখা প্রথম গল্পটি মেসোর হাত ধরে সামান্য কারেকশনের পর সত্যিই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল। এই চমকপ্রদ ঘটনাটিকেই তপন অলৌকিক ঘটনা বলেছিল। কেন এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে না, অলৌকিক শব্দের অর্থ অসম্ভব বা অবিশ্বাস্য ব্যাপার। ছোট্ট তপনের সীমিত অভিজ্ঞতার জগতে তার মতো আনাড়ি হাতের লেখা গল্প যে সত্যিই পত্রিকায় ছাপা হতে পারে, তা তার কাছে স্বপ্নের মতো অবিশ্বাস্য মনে হয়েছিল, তাই ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে। এরপর দেখো এর প্রত্যেকটি লাইনই তো নতুন আন করা, তপনের অপরিচিত। এর বলতে কিসের কথা বলা হয়েছে? বিষয়টি পরিস্ফুটন করো। দেখো এর বলতে কি, এখানে তপনের লেখা প্রথম ছেপে বেরোনোর গল্প প্রথম দিনের কথা বলা হয়েছে, অর্থাৎ এর বলতে এখানে এই গল্পটির কথা বলা হয়েছে। তপনের লেখার যে গল্প, সেই গল্পটার কথা বলা হয়েছে। সেই গল্পের যে প্রত্যেকটা লাইন, সেগুলো ছিল তপনের কাছে নতুন এবং আনকোড়া। ঠিক আছে, এবার কি বলা হয়েছে যে এর মধ্যে কী বোঝানো হয়েছে? বিষয়টি পরিস্ফুটন করো। তো দেখো মেসোর উদ্যোগে গল্পটি ছাপা হলেও তপন পড়তে গিয়ে দেখে কারেকশনের নামে মেসোমশাই গল্পটি সম্পূর্ণ বদলে দিয়েছেন। গল্পটির প্রত্যেকটি লাইনই তার কাছে নতুন ও অচেনা লাগে। গল্পের লেখার পরিবর্তে সম্পূর্ণ অপরিচিত একটি লেখা দেখে তার শিশু মন ব্যথায় ভরে ওঠে। ঠিক আছে, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কি? তো আজ বলতে সেই দিনটির কথা বলা হয়েছে যেদিন তপনের প্রথম লেখা গল্পটি মেসোমশাইয়ের উদ্যোগে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়ে তাদের বাড়িতে আসে। তো সেই দিনের কথা বলা হয়েছে, সেই দিনে ছিল তপনের সবচেয়ে সুখের দিন, আবার দুঃখের দিন। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে তপনের এমন মনে হয়েছে কেন? এমন মনে হওয়ার কারণ যে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, এটা কেন মনে হয়েছে না, গল্পটি পড়তে গিয়ে তপন দেখে নতুন মেসো কারেকশনের নামে গল্পটি আগাগোড়া নতুন করে লিখে দিয়েছেন। নিজের লেখা না দেখে তার লেখক সত্তা অপমানিত হয়। নিজের নামে অন্য লেখা পড়াটা তার কাছে গভীর লজ্জার ও অসম্মানের মনে হওয়ায় দিনটি তার কাছে সবচেয়ে দুঃখের দিন হয়ে ওঠে। এরপর জ্ঞানচক্ষু গল্পে তপন চরিত্রটি বিশ্লেষণ করো। দেখো প্রথমে আমরা 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখছি কল্পনাপ্রবণ ও সাহিত্যপ্রেমী। তপন ছিল কল্পনাপ্রবণ, লেখকদের সে অন্য গ্রহের প্রাণী ভাবত। নতুন মেসোকে দেখে সে অনুপ্রাণিত হয়ে সে নিজে গল্প লিখে ফেলে। এরপর 2 নম্বর সংবেদনশীল ও অন্তর্মুখী। বয়সে ছোট হলেও সে ছিল সংবেদনশীল। ঠাট্টা তামাশা বা উৎসাহ কোনোটাতেই সে প্রকাশ্যে প্রতিক্রিয়া দেখাতো না। মেসো গল্প বদলে দিলে সে অভিমানে ছাদে গিয়ে কাঁদে, যা তার অন্তর্মুখী স্বভাবের পরিচায়ক।
3 নম্বর আত্মমর্যাদা বোধ। মেসোর বদলানো গল্পে অপমানিত হয়ে সে শপথ নেয় যে ভবিষ্যতে কারো মুখাপেক্ষী না হয়ে নিজের লেখা নিজেই ছাপাতে দেবে, যা তার প্রবল আত্মমর্যাদা বোধের পরিচায়ক। নেক্সট হচ্ছে নতুন মেসোর চরিত্রটি আলোচনা করো। তো নতুন মেসোর চরিত্রটি আমরা প্রথমে 1 নম্বর দিয়ে পয়েন্ট করছি। দেখো, পেশা ও মেজাজ। তপনের নতুন মেসো পেশায় অধ্যাপক এবং লেখক। তিনি শিশুকে ফুর্তিবাজ তিনি মিশুকে ও ফুর্তিবাজ। মিশুকে মানে তিনি সকলের সঙ্গে, ছোট বড় সকলের সঙ্গে মিশেন আর কি, এবং ফুর্তিবাজ। তিনি দাড়ি কামান, সিগারেট খান এবং অন্যদের মতোই সাধারণ জীবনযাপন করেন। উদারতা ও প্রতিপত্তি। তিনি তপনের লেখা গল্পটিকে সহানুভূতিশীল হয়ে উৎসাহ দেন এবং ছাপার দায়িত্ব নেন। তবে গল্পটি সম্পূর্ণ বদলে দেওয়ার কারণ ছিল শ্বশুরবাড়িতে নিজের প্রতিপত্তি জাহির করার আকাঙ্ক্ষা। এরপর ত্রুটি কী ছিল তার মধ্যে? তার উদ্দেশ্য মহৎ হলেও তিনি অন্যের আবেগী উপলব্ধি করতে অক্ষম ছিলেন। একজন লেখক হয়ে অন্য লেখকের আত্মসম্মানকে আঘাত করা তার চারিত্রিক ত্রুটি। তপনের ছোট মাসির চরিত্রটি আলোচনা করো। দেখো, তপনের ছোট মাসির চরিত্রে প্রথমে আমরা লিখছি স্নেহময়ী বন্ধু। ছোট মাসি বয়সে তপনের চেয়ে বছর আষ্টেকে বড় হলেও সে ছিল তপনের চিরকালের বন্ধু ও স্নেহের পাত্রী। তাই তপন তার প্রথম গল্পটি তাকেই দেখায়। এরপর হচ্ছে আত্মগর্বী ও উদ্যোগী। সদ্য বিবাহিতা হওয়ায় তার মনে স্বামী গর্ব জন্মেছিল। স্বামীর লেখক পরিচয়ে সে আত্মপ্রসাদ লাভ করে। তার জোড়াজুড়িতেই লেখক স্বামী তপনের গল্পটি ছাপানোর ব্যবস্থা করতে রাজি হন। এরপর লিখছি আমরা 3 নম্বর দিয়ে আবেগ। সে মজা করে তপনের লেখার নকল কিনা জানতে চাইলেও সেই বক্তব্যে স্নেহ ও উৎসাহের সুর ছিল। এরপর দেখো, জ্ঞানচক্ষু গল্পের গৌণ চরিত্রগুলি গল্পে কি ভূমিকা পালন করেছে তা আলোচনা করো। তো পরিণত মনস্কতার অভাব প্রথম পয়েন্ট দিয়ে লিখছি। তপনের মা, মেজে কাকু, বাবা ও ছোট মামা চরিত্রগুলি গৌণ হলেও বাঙালি মধ্যবিত্ত পরিবারের একটি আটপৌড়ে ছবি ফুটিয়ে তুলেছে। ওকে, তারা তপনের মতো সৃষ্টিশীল বালকের প্রতি বয়সজনিত পরিণত মনস্কা দেখাতে ব্যর্থ। এরপর হচ্ছে ব্যঙ্গ রসিকতা। তপনের প্রথম গল্প লেখার ঘটনায় তারা উৎসাহের বদলে ব্যঙ্গ রসিকতায় তাকে আড়ষ্ট করেছেন। একমাত্র তপনের মাকে কিছুটা সহানুভূতিশীল হতে দেখা যায়। এই চরিত্রগুলির মাধ্যমে লেখিকা একটি সৃষ্টিশীল বালকের অসহায় অবস্থা ও দৈনন্দিনতার চিত্র তুলে ধরেছেন। এরপর দেখো, ছোট গল্প হিসাবে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের সার্থকতা বিচার করো। এটা কিন্তু জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করতে বলা হয়নি। জ্ঞানচক্ষু গল্পটা একটা ছোট গল্প হিসাবে কতটা সার্থক সেটা লিখতে বলা হয়েছে। তো দেখো, আমরা লিখছি প্রথমে পয়েন্ট দিয়ে হঠাৎ শুরু ও শেষ। গল্পটি আচমকা কথাটা শুনে তপনের যে চোখ মার্বেল হয়ে গেল বাক্যটি দিয়ে শুরু হয়েছে এবং তপনের সপ্তভঙ্গের যন্ত্রণা নিয়ে হঠাৎ শেষ হয়েছে, যা ছোট গল্পের বৈশিষ্ট্য। অর্থাৎ ছোট গল্প মানে কি? ছোট গল্প মানে হচ্ছে কোথায় শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? পাঠককে এরকম একটা বিভ্রান্তি দেয় আর কি। এরপর হচ্ছে 2 নম্বর বিষয় কেন্দ্রিকতা। গল্পটি শুধুমাত্র গল্প লেখাকে কেন্দ্র করে তপনের মোহ ও মোহভঙ্গের কাহিনীকে ঘিরে আবর্তিত হয়েছে, কোনো উপকাহিনী গড়ে ওঠেনি। 3 নম্বর কম চরিত্রের উপস্থিতি। গল্পে তপন, ছোট মাসি ও মেসো প্রধান। বাকি চরিত্রগুলি গৌণ যা ছোট গল্পের জন্য আদর্শ। অতএব জ্ঞানচক্ষু একটি সার্থক ছোট গল্প। এরপর নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কোন ঘটনায় জ্ঞানচক্ষু খুলে গেল? তো প্রাথমিক জ্ঞানচক্ষু উন্মোচন তপনের কীভাবে হয়েছিল? ছোট মাসির বিয়ে হওয়ার পর তপন যখন জানতে পারেন তার নতুন মেসো একজন লেখক এবং তার অনেক বই ছাপা হয়েছে, তখন সে দেখে লেখকও তার বাবা মামাদের মতোই সাধারণ জীবনযাপন করেন। এই উপলব্ধি দিয়ে তার প্রাথমিক জ্ঞানচক্ষু উন্মোচিত হয়। এরপর প্রকৃত জ্ঞানচক্ষু তার কীভাবে উন্মোচিত হয় বা লাভ হয়? গল্প ছাপার পর যখন সে দেখে মেসো কারেকশনের নামে লেখা পুরো বদলে দিয়েছেন এবং মেসোর দৌলতেই তার লেখা গল্প ছাপা হয়েছে, এই অপমান ও লজ্জায় তপনের মধ্যে আত্মমর্যাদা বোধ জেগে ওঠে। কারো মুখাপেক্ষী না হয়ে নিজের লেখা নিজে ছাপতে দেওয়ার সংকল্পের মাধ্যমে সে প্রকৃত জ্ঞানচক্ষু লাভ করে।
তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কার, একথা মনে হয়েছে জীবনের কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে সে এই সিদ্ধান্তে পৌঁছেছে। দেখো কার মনে হয়েছে একথা, যে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। উক্তিটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের নায়ক তপনের মনে হয়েছে। ঠিক আছে, ওর জীবনের কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে এই সিদ্ধান্তে পৌঁছেছে। মেসোর উদ্যোগে গল্প ছাপা হলেও পড়তে গিয়ে তপন দেখে সংশোধনের নামে গল্পটি পুরোটাই বদলে গিয়েছিল। নিজের নামে প্রকাশিত এই অন্যের লেখা গল্পটা তার কাছে ছিল গভীর দুঃখ ও অপমানের। তাই এই আঘাত থেকেই সে এই সিদ্ধান্তে উপনীত হয়। এরপর তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এইরকম অবস্থার কারণ বর্ণনা করো। তো প্রথম পয়েন্ট লিখছি আঘাত। তপনের প্রথম লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকা প্রকাশিত হয়, কিন্তু সকলের অনুরোধে গল্পটি পড়তে গিয়ে সে হতবাক হয়ে দেখে যে সংশোধনের নামে লেখক মেসো গল্পটির আগাগোড়া নতুন করে লিখে দিয়েছেন। অনুভূতি আমরা লিখছি, দেখো, নিজের নামে প্রকাশিত এই আনকোড়া গল্পে সে নিজেকে খুঁজে পায় না। নিজের গল্প পড়তে বসে অন্যের লেখার লাইন পড়ার দুঃখ, যন্ত্রণা, লজ্জা ও আত্মসম্মানহীনতায় তার বাকরোধ হয়ে আসে। ফলে সে বোবার মতো বসে থাকে। এরপর দেখো লাস্ট প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে জ্ঞানচক্ষু বলতে কি বোঝানো হয়েছে? গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে? তো জ্ঞানচক্ষু বলতে কি না, জ্ঞানচক্ষু বলতে মানুষের আত্ম অনুভূতি ও অন্তর্দৃষ্টি লাভের বিষয়কে বোঝানো হয়েছে, যার মাধ্যমে মানুষ প্রকৃত সত্য জানতে পারে, সেটাই হচ্ছে জ্ঞানচক্ষু। এরপর বলা হয়েছে গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে। তো প্রাপ্ত শিক্ষা, গল্পটি পড়ে আমরা শিখি যে স্বকীয়তা ও আত্মমর্যাদা বোধের সঙ্গে আপোষ করে জীবনে কিছু লাভ করা উচিত নয়। কারো সুপারিশে নির্ভর না করে নিজের যোগ্যতা ও প্রচেষ্টায় সফলতা অর্জন করায় প্রকৃত গর্বের। ঠিক যেমন তপন ভবিষ্যতে নিজের লেখা নিজে ছাপতে দেওয়ার সংকল্প করেছিল। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর বাংলা বিষয়ের এই যে জ্ঞানচক্ষু গল্পটি তোমাদের দেওয়া হয়েছে, প্রথম যে গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা, এই গল্পটি কিন্তু সম্পূর্ণ গল্পটি আমরা একবার রিডিং পড়েছি। তারপর এই গল্পের বিষয়বস্তু, নামকরণ এবং গুরুত্বপূর্ণ 3 নম্বর আর 5 নম্বর মানের প্রশ্ন আর উত্তর নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। ঠিক আছে, প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো এবং গল্পটিকে বারবার করে রিডিং পড়ো। তাহলে এই গল্প থেকে তোমাদের যে প্রশ্ন পরীক্ষা দিক তার উত্তর তোমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবে। পরের ভিডিওতে তোমাদের এই গল্প থেকে যে এমসিকিউ প্রশ্ন এবং 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই প্রশ্ন উত্তরগুলি যদি তোমরা পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। তার মধ্যে তোমরা কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এর পিডিএফগুলোকে। ঠিক আছে, পেইড কোর্সের মধ্যে থেকে চাইলে তোমরা কিন্তু এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। ওকে, আর যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।